এই ওয়ালি কর্মচারী যিনি, তার বুদ্ধিতে মূলত তিনি এই অবৈধ ভিওআইপির যে ব্যবসা, এই সরঞ্জামাদি জোগাড় করেন এবং এই ব্যবসা শুরু করেন। তারা একসাথে প্রায় 4 থেকে 5 মাস সেখানে গুলিস্তানে এই ব্যবসা কার্যক্রমটি চালিয়ে আসে। তার পরবর্তীতে ওয়ালি অতিরিক্ত লাভ করার জন্য নিজে যে লাভ তিনি 4-5 মাসে করেছিলেন সেই অর্থ দিয়ে তিনি দুবাইতে চলে যান এবং দুবাইতে যাওয়ার পরে দুবাইতে থাকা অবস্থায় তিনি আন্তর্জাতিক চক্র হিসেবে দুবাই থেকে এই কার্যক্রমটি পরিচালনা করেন এবং তার সহযোগী হিসেবে সাইফুল ইসলাম বাংলাদেশে থেকে এই কাজটি পরিচালনা করেন। আমরা যেটা আরও জানতে পেরেছি যে শুরুতে যখন তিনি শুরু করেন সাইফুল ইসলাম, তিনি এই সরঞ্জামাদি ওয়ালির কাছ থেকে কিনে নেন 3 লাখ টাকায়। তার পরবর্তীতে তিনি দুবাই থেকে ওয়ালি এবং জার্মানে তার একজন বন্ধু রয়েছে যার নাম জামান, সেই জামানের মাধ্যমে একটি সফটওয়্যার ভস 3000 সফটওয়্যার নামে একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে ইন্টারন্যাশনাল গেটওয়ে, যেটি আমাদের মূলত বৈধ পথ, যেই পথে আমাদের ইন্টারন্যাশনাল কলগুলি এসে আমাদের গ্রাহকের কাছে পৌঁছানোর কথা, মোবাইল অপারেটরের মাধ্যমে এই রাজস্ব বাংলাদেশের রাজস্ব বোর্ডে জমা হওয়ার কথা, সেটি জমা না হয়ে মূলত অবৈধ পথ বা গ্রে রুট যেটাকে বলে, সেই রুটে এই দুবাই থেকে এই কলগুলি ট্রান্সফার হয়ে চলে যায় মূলত ভস 3000 সফটওয়্যারের মাধ্যমে জার্মানি থেকে এই জামান এই কার্যক্রমটি পরিচালনা করেন। তিনি এই কলগুলিকে ডাইভার্ট করে, যে 36টি সিম বক্স এখানে উদ্ধার করা হলো, এই 36টি সিম বক্সে এই কলগুলিকে ডাইভার্ট করে দেন এবং ডাইভার্ট করার পরে এই কলগুলি তার কাছে, যে আমরা প্রায় 30,000-এর অধিক বলেছি সিম কার্ড, এই সিম কার্ডগুলি থেকে আমাদের যে গ্রাহক যাদের কাছে কল পৌঁছানোর কথা তাদের কাছে এই কলগুলি চলে যায়, যেটি আসলে মূলত আর ইন্টারন্যাশনাল গেটওয়ে দিয়ে আসে না, গ্রে রুটে আসার কারণে এটি লোকাল কল হিসেবে পরিগণিত হয় এবং লোকাল কলের যেই ভ্যাট ট্যাক্স সেটি সরকার মূলত পায়। ইন্টারন্যাশনাল কলের যে ভ্যাট ট্যাক্স এটি কিন্তু সরকার হারাচ্ছেন। এবং আমি যদি একটু রেফার করি, আজকে সকালে সম্ভবত নয়া দিগন্ত পত্রিকাতেও আমি দেখলাম যে 1 বছরে সরকার প্রায় 2500 কোটি টাকার রাজস্ব হারাচ্ছেন এই ভিওআইপি ব্যবসার কারণে। তো আমাদের র্যাবের তৎপরতা চলমান রয়েছে, বিটিআরসির তত্ত্বাবধানে আমরা গতকাল রাতেও আমরা খিলগাতে একটি অপারেশন পরিচালনা করি, যেখানে আমরা আরও একজন ব্যক্তি যার নাম হচ্ছে আব্দুর রহিম রাজ, তাকে আমরা খিলগা আনসার গলি, যে আনসার ক্যাম্পের যে গলি, সেখান থেকে গ্রেফতার করি। সেখানেও আমরা তার কাছ থেকে বিপুল পরিমাণে অবৈধ ভিওআইপি ব্যবসার যে সরঞ্জামাদি, সেই সরঞ্জামাদি তার কাছ থেকে জব্দ করি এবং তাকে গ্রেফতার করে আমাদের ক্যাম্পে নিয়ে আসা হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা চলমান হচ্ছে। পরে আমরা আজকে সকাল 9টায় এখানে অভিযান পরিচালনা করি। আমি যদি দুইজন ব্যক্তি যাদেরকে আমরা আন্তর্জাতিক হিসেবে চিহ্নিত করে বিভিন্ন দেশ থেকে সহায়তা করে আসছে বলছি, তার পাশাপাশিও মূলত এই সাইফুল ইসলাম তিনি আমাদেরকে তথ্য দিয়েছেন যে বাংলাদেশের অনেক ব্যক্তি তাকে আসলে এই সিম কার্ড সংগ্রহ করা, বিভিন্ন সময় এই সফটওয়্যারগুলিতে যে টাকা পরিশোধ করতে হয় সেই পেমেন্টের কাজগুলিতে সহায়তা করা সহ অন্যান্য কাজে সহায়তা করেন। আমরা তাদের ব্যাপারেও আসলে খোঁজ খবর নিচ্ছি। তো এই ছিল মোটামুটি। এখন আমরা তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। একটু জানতে চাই, মানে এটাতে মূলত কল করে বিদেশ থেকে অবৈধভাবে কল আসে, রাজস্ব হারে, সেটাই বলছেন আপনি। কিন্তু এখন দেখা যায় যে ইন্টারনেট সবাই ইউজ করে, ব্যবহার করে, তো বিদেশ থেকে কল করা ইন্টারনেটে খুব ইজি হয়ে গেছে সবার কাছে। তো এইটা দিয়ে কি আসলে শুধুমাত্র এই কাজই করে নাকি অন্য কোনো হ্যাকিং এর কাজ টাজ করে, করে কিনা? কারণ আমরা দেখেছি যে কিছুদিন আগে একজন এডিসি তার মোবাইলের যে সিমটা এটা ক্লোন করে ফোন দেওয়া হয়েছে এই যে আপনার উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীর কাছে, ঠিক আছে? এইরকম কোনো কাজ কি করে কিনা? না, দুটি ভিন্ন বিষয়। ক্লোনিং এর জন্য কিছু সফটওয়্যার থাকে, পেইড এবং ফ্রি সফটওয়্যার, যেগুলো দিয়ে ক্লোনিং করা অথবা কাউকে অনুকরণ করে তার নাম হয়ে আপনার মোবাইলে কল ভেসে আসা, সেই বিষয়টি একটি ভিন্ন বিষয়। ভিওআইপির বিষয়টি আলাদা। ভিওআইপি তার এখানে যে ব্যবসাটা, সেটি মূলত মোবাইল ফোনে সরাসরি কল করা, যেটি বাইরের দেশ থেকে কল করে। আপনি যেটি বলছেন যে অ্যাপসগুলি, ইন্টারনেট অ্যাপসগুলি যেমন হোয়াটসঅ্যাপ বা ভাইবার এই জাতীয় বা মেসেঞ্জার এই জাতীয় অ্যাপস ব্যবহার করে তো এখন কল করা যায়, কিন্তু
মূলত এখনও গ্রামে অনেক সিনিয়র সিটিজেন আছেন, তারা সরাসরি মোবাইলে কল না করলে কিন্তু সে কলটি রিসিভ করতে পারেন না। তো আমাদের অনেক প্রবাসী শ্রমিকরা আছেন, বিশেষ করে মিডল ইস্টে, তারা কিন্তু সরাসরি কল করার জন্য ভিওআইপি সফটওয়্যার ব্যবহার করেন বিভিন্ন। এই ভিওআইপি সফটওয়্যারগুলি মূলত ওয়ালি, তিনি ওইখানকার একটি ভিওআইপি সফটওয়্যার, তিনি ওই দেশের ক্লায়েন্ট যারা মূলত বাংলাদেশি প্রবাসী তাদের কাছে ইনস্টল করিয়ে দেওয়া এবং তাদের কাছে প্রচারণার কাজটি করে থাকেন। তাতে করে ওই সফটওয়্যারের মাধ্যমে যারা কল করেন সেই কলের একটা পার্সেন্টেজ এটা ওয়ালি সরাসরি ওখান থেকে পান, জার্মানিতে জামান পান এবং একটা অংশ সাইফুল ইসলাম বাংলাদেশে পান। এই অর্থটা আবার ওয়ালি হুন্ডির মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে অথবা কোনো ব্যক্তি যখন দুবাই থেকে বাংলাদেশে আসে তার মাধ্যমে সাইফুল ইসলামের কাছে পাঠিয়ে দেন। আমরা যেটি তথ্য পেয়েছি যে প্রায় 4 থেকে 5 লাখ টাকা, তার দেওয়া তথ্য মতো আরও বেশি হতে পারে, তিনি প্রতি মাসে ইনকাম করেন এবং তার আমার যেটি ধারণা যে তার ইনকামটা আরও বেশি হতে পারে, কারণ আমরা এখানে তার কাছে একটি জমির বায়নানামা পেয়েছি যেটি ডেমরাতে প্রায় 5 কাঠার উপরে জমি 1,25,00,000 টাকায় যেটি কেনা হয়েছে। তো তার থেকে ধারণা করা যায় যে তিনি আসলে এখান থেকে অনেক বেশি অর্থ উপার্জন করেন, যতটুকু তিনি তথ্য দিচ্ছেন তার থেকে অনেক বেশি হবে। দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে যে সবগুলো রাষ্ট্রায়ত্ত যে সিম অপারেটর আছে সবগুলো সিম টেলিটক, সেগুলো সিম আসলে সেই অপারেটরের সিম সবচেয়ে বেশি। এই অ্যাক্টিভ সিমগুলো এই ব্যক্তি কিভাবে পেলেন এবং এখানে টেলিটকের কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত থাকতে পারে বলে আপনি আচ্ছা, আমি যেটি বলতে চাই এটি মূলত তার কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি, এক হাত থেকে আর এক হাতে ট্রান্সফার হয়। যেমন তারা দুইজন যখন একসাথে ব্যবসা শুরু করেছিলেন তখন কিন্তু তিনি 3 লাখ থেকে 4 লাখ টাকায় এই সরঞ্জামাদি এবং সিমগুলি কিনে নিয়েছিলেন। এছাড়াও যখন বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার যে কার্যক্রম সেটি যখন জোরদার করা হয় তখন এই সিমগুলি কিন্তু বন্ধ করে দেওয়া হয়। এই বন্ধ যাতে করে দেওয়া না হয় সেই জন্য তিনি যেটি করেন, তিনি আরেকটি সিম থেকে, এই ফেক সিমেরই আরেকটি সিম থেকে অন্য সিমে ক্রমাগত একটা SMS তিনি পাঠাতে থাকেন। অল্প কয়েকদিন পর পর 6 দিন 7 দিন পর পর একটা SMS পাঠিয়ে অন্য সিমটি অ্যাক্টিভ রাখার চেষ্টা করে থাকেন। তিনি আমাদেরকে সেই তথ্যটা দিয়েছেন, কিন্তু তিনি এটি বলেছেন যে আগে যেরকম কিছুটা সুযোগ বেশি পাওয়া যেত, যে সরাসরি সিম বন্ধ হতো না, ব্যবসাটা ভালো ছিল, কিন্তু আমাদের যে অপারেটর এবং রেগুলেটরি সংস্থা যারা আছেন তাদের তৎপরতার কারণে এখন এই সিম বন্ধ হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি। এই জন্য তিনি আসলে বারবার তার কৌশল পরিবর্তন করে সিমগুলিকে অ্যাক্টিভ রাখার ব্যবস্থা করছেন। আর আপনার আগের প্রশ্ন যেটি ছিল যে এতগুলি সিম তিনি কোথায় পাচ্ছেন, হ্যাঁ বলছি, উনি যেটি বলছেন যে সিম বিভিন্ন অপারেটর যারা বিভিন্ন দোকানের মাধ্যমে যখন সিম বিক্রি করে থাকেন তখন তাদের কাছ থেকে অনেক সময় অতিরিক্ত অর্থ দিয়ে এই সিমগুলি জোগাড় করে থাকেন। আমাদের প্রশ্ন ছিল যে এই অতিরিক্ত অর্থ দিয়ে দোকান থেকে তারা সিমটি কিভাবে দিচ্ছেন, তখন তিনি আমাদেরকে যেটি জানান যে অনেক সময় হয় যে মানুষ বুঝতে পারে না, একজনের একটা সিম রেজিস্ট্রেশন করতে যাওয়ার সময় তিনি একাধিক সিম ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়ে 2টি বা 3টি সিম অতিরিক্ত করে রাখেন। এভাবে করে কিছু ব্যবসায়ী তারা সিমগুলিকে আলাদা করে অতিরিক্ত হিসেবে অতিরিক্ত দামে এই ধরনের ব্যবসায়ী যারা তাদের কাছে বিক্রি করেন এবং এরা ওখান থেকে সংগ্রহ করে নিয়ে আসেন। তো আমরা আসলে উনি কার কার কাছ থেকে সংগ্রহ করেছিলেন সেই ব্যবসায়ীদেরকেও আমরা আসলে খুঁজছি। যারা সিম কিনতে যান তাদের জন্য এটি আলাদা, অবশ্যই আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে, কারণ আপনি আপনার এনআইডির এগেনস্টে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে এটিও কিন্তু আপনি জানতে পারেন চাইলে। তো আপনি যখন সিম কিনতে যাচ্ছেন একাধিক সিমে আপনার রেজিস্ট্রেশন করে নিচ্ছে কিনা ওই সুনির্দিষ্ট দোকানে, এটি আপনাকে দেখতে হবে এবং সতর্ক থাকতে হবে যে আপনার এনআইডির এগেনস্টে যাতে অতিরিক্ত সিম রেজিস্ট্রেশন করা না হয়। এই চক্রটি কি কোনো অপরাধী সংগঠন বা কাউকে সাপোর্ট দিত কোনো কার্যক্রম, যেমন আপনার যে ফিক্সিং থেকে শুরু করে ক্রিকেট ফিক্সিং, তারপর বিভিন্ন অপরাধ যেমন কিডন্যাপিং, এসব কর্মকাণ্ডে কি তারা কোনো? আমরা গত 1 থেকে 1.5 ঘন্টার যে জিজ্ঞাসাবাদ সেটাতে শুধুমাত্র তার আর্থিক যে লাভ সেই লাভের বিষয়ে তিনি জানিয়েছেন। অন্য কোনো ব্যক্তির বা কোনো সংস্থার ইন্ধন আছে অথবা অন্য কোনো বিষয়ের সাথে জড়িত আছে বেটিং বা এরকম কিছু আমরা পাই। যেহেতু আপনারা গুলি উদ্ধার করেছেন তাহলে এই গুলি তো মানে গুলি লোড করার জন্য অবশ্যই পিস্তল বা অস্ত্র দরকার হয়, সেটা কোনো অস্ত্র উদ্ধার করেছেন কিনা? আচ্ছা, আমরা গুলি পাওয়ার পরে আমরা আসলে তার কাছে জিজ্ঞাসাবাদ করেছি যে এই 4 রাউন্ড গুলি তিনি কোথায় পেয়েছেন, পিস্তলের গুলি। তিনি যেটি জানিয়েছেন যে এটি আসলে তার মা হাঁটতে গিয়ে রাস্তায় কুড়িয়ে পেয়েছেন এবং সেভাবে তিনি রেখে দিয়েছেন।
বিষয়টি আমরা আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করছি এবং আমরা আরেকটু সময় নিয়ে আরেকটু বিস্তারিত খোঁজ নিব যে বাসার ভিতরে অন্য কোথাও কোনো আগ্নেয়াস্ত্র বা অন্য কিছু জড়িত আছে কিনা। আমরা প্রাথমিকভাবে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা খোঁজ নিয়েছিলাম, তিনি জানিয়েছেন কোনো মামলা নাই। আমরা আসলে আরো বিস্তারিত খতিয়ে দেখছি যে কোনো কিছু আছে কিনা। প্রিয় দর্শক, দেখছিলেন যে নয়া পল্টনের একটি বাস ভবন থেকে অবৈধ ভিআইপি সরঞ্জামাদি অস্ত্রের যে সন্ধান পেয়েছিলেন র্যাব ৩। এরপরে কিন্তু সেটি অভিযান চালিয়ে কিন্তু সন্ধান চালিয়ে কিন্তু সেই যে তারা সরঞ্জামাদি কিন্তু তারা খুঁজে পেয়েছেন এবং সর্বশেষ যেমনটি দেখছিলেন যে তারা কিন্তু এই মুহূর্তে দেখছেন যে আসামিকে